নমস্কার, আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, মিতাস পডকাস্টে আবারও তোমাদের স্বাগত জানাই। আজ আমি যেটি তোমাদের শোনাবো সেটি প্রতিভা বসুর লেখা একটি গল্প, নাম দৈবাত। গ্রামের মধ্যে ঝুন্টি স্বনামধন্য। তাকে না চেনে এমন কে আছে? 13 বছরের বাড়ন্ত মেয়ে, আঁটোসাঁটো গড়ন, সরল সুন্দর চোখ, কোমরে কাপড় জড়িয়ে কোঁকড়া কালো বাবরি চুল মেলে দিয়ে দিব্যি মনের আনন্দে সে ঘুরে বেড়ায় পাড়ায় পাড়ায়। ঘুড়ির দিনে ঘুড়ি ওড়ায়, সারা দিন লাট্টু ঘোরায়, মার্বেল খেলে, কড়ি দিয়ে জুয়ো যেতে, আম গাছে আম, পেয়ারা গাছে পেয়ারা, কুল গাছে চড়ে কুল, এমন কোনো দুরূহ কর্ম নেই যা সে করে না। মা বাবা মারা গেছেন এইটুকু রেখে, নিঃসন্তান কাকা কাকিমার নয়নের মণি। তাদের এই গভীর স্নেহচ্ছায়ায় তার এই সরল সদানন্দতা দিনের পর দিন অবাধ প্রশ্রয়ে বেড়ে উঠেছিল। ঝুন্টির কাকা রথিবাবু মেয়ের এই দস্যিপানা এমন সস্নেহ হাসির সঙ্গে উপভোগ করতেন যে সেই সময় তার মুখখানা দেখলে মনে হতো এর চেয়ে সুখ আর কোথাও তার নেই। কিন্তু গ্রামে এ নিয়ে ভয়ানক আলোচনা হতে লাগলো। প্রথমে রেখে রেখেই চলছিল, কিন্তু ক্রমে তা প্রকাশ্য শত্রুতায় দাঁড়ালো। একবার উষা এ নিয়ে তার স্বামীর মনোযোগ আকর্ষণ করবার একটা ব্যর্থ চেষ্টা করে মেয়ের শাসনভার নিজের হাতেই গ্রহণ করলে। কাকের এই নিষ্ঠুরতায় ঝুন্টি প্রথমটা অবাক হলো বটে, কিন্তু ফল হলো না কিছুই। গ্রামের জমিদার হরিশবাবু, তারই ম্যানেজার ঝুন্টির কাকা, উষা এ নিয়ে জমিদারের কাছে নালিশ জানাতে বলল স্বামীকে। তাদের একটা হুঙ্কারেই হয়তো গ্রামবাসীর মস্তিষ্ক কিঞ্চিত ঠান্ডা হবে। রথি চটে উঠল। বলছো কি তুমি? কি নিয়ে নালিশ জানাবো আমি? একটা পারিবারিক ব্যক্তিগত ঘটনা, তা নিয়ে আর হরিশবাবুর মাথা ব্যথার অন্ত নেই না? আর হরিশবাবু নিজেও এর চেয়ে কিছু কম যান কি না? এর মধ্যে একটা কাণ্ড ঘটে গেল। কাছারিতে যাবার মুখে রথির একদিন দেখা হয়ে গেল গ্রামের পাণ্ডা হরিহর ভট্টাচার্যের সঙ্গে। হাসি মুখে সম্ভাষণ জানিয়ে এগিয়ে গিয়েই রথি থমকে গেল। ভট্টাচার্য গম্ভীর মুখ করে বলে উঠলেন, ছুঁয়ো না বাবাজি, যার জন্ম তো এখনো কিছু আছে। রথিকে অবাক হতে দেখে ভট্টাচার্য বললেন, এটা কি তোমাদের উচিত হচ্ছে রথি? অত বড় মেয়ে যে ছেলে ছোকরাদের সঙ্গে অমন দামালি করে বেড়ায়, এতে তোমাদের একটুও লজ্জা করে না? সমাজকে কি তোমাদের একটুও ভয় নেই? আমি কাল নিজ চোখে দেখেছি ওই নতুন লেখাপড়া শেখা অযোধ্যা দাসের বড় ছেলেটার সঙ্গে সে আম মাখা খাচ্ছে। তাতে কি হয়েছে? কি হয়েছে? অবাক করলে রথি। ও মেয়ের কি জাত জন্ম আর বাকি আছে নাকি? তা বাপু, ওসব বিবিয়ানা তোমরা সমাজের বাইরে বসেই চালিও। অযোধ্যা দাস আজই না হয় চাকরি করে 2 অক্ষর লিখতে শিখে ভদ্দর হয়েছে, চিরদিন তো মাছ ধরেই কাটলো। তার সঙ্গে এখনো আমরা প্রকাশ্যে বসে খাই নে। রথি একটু চুপ করে থেকে বললে, তাহলে আপনি কি করতে বলেন? আমি আর বলবো কি বাপু, ওই সতী সাবিত্রী মেয়ের একটা গতি করো। আমার মেয়ে হলে তো আমি তার গলায় কলসি বেঁধে ডুবিয়ে দিতাম। তা আমি জানি, রথি চড়া সুরে বললে। ডুবিয়ে কি কাউকে আপনি দেননি নাকি? ওই এক ফোঁটা মেয়েকে আপনি যদি স্বেচ্ছায় 70 বছরের বুড়োর হাতে দিতে পারেন টাকার লোভে, তবে তো আপনি সবই পারেন। ঘৃণা ভরে রথি পা বাড়ালো যাবার জন্যে। হরিহর ভট্টাচার্য এবার হুঙ্কার ছাড়লেন, বড়ই দেখছি আস্পর্ধা হয়েছে তোমার রথি। কাকে কি বলছো ঠাওর নেই? এই গ্রাম থেকে তোমাকে যদি উচ্ছেদ না করি তো আমার নাম হরিহর ভট্টাচার্য নয়, আমার বাপের নাম নরহরি ভট্টাচার্য নয়, আমার ঠাকুরদার নাম হরচন্দ্র ভট্টাচার্য। রথি আর না শুনে হরণ করে চলে গেল কাছারিতে। মনটা বড়ই খারাপ হয়ে গেল। বিকেলবেলা ফিরে এসেই রথি উষার সঙ্গে পরামর্শ করে ঝুন্টিকে দিন কয়েকের জন্য তার মামা বাড়ি ঢাকা রেখে আসা স্থির করল।
রথির মতো সাদাসিধে মানুষ যে হরিহরের মতো ধূর্ত মানুষের সঙ্গে কিছুতেই এঁটে উঠতে পারবে না, এটা উষা ঠিক জানত। বছর দুয়েক আগে একটা ঘটনা ঘটেছিল রায়ের বাড়ি। রায়দের সঙ্গে প্রায় পুরুষানুক্রমে ভট্টাচার্যদের শত্রুতা, কিন্তু তার রূপ যে এত বিভৎস, এত হৃদয় বিদারক হতে পারে, এটা কেউ কল্পনা করতে পারেনি। সেটা যে এই হরিহরের দ্বারাই সাধিত, এ কথা গ্রামের সবাই জানে। রায়েদের বড় ছেলে বরদা রায়ের একমাত্র মেয়েকে 3 দিন পরে অনেক খোঁজাখুঁজি করে পুবপাড়ার ধান খেতে যে অবস্থায় পাওয়া গিয়েছিল, তা স্মরণ করে উষার হৃৎকম্প হতে লাগলো। কাজে কাজেই 2 চক্ষের জলে ভেসে পরের দিন সকালবেলা 6টার লঞ্চে যাবার জন্য মেয়েকে সে প্রস্তুত করে দিল। কিন্তু লঞ্চ ঘাটে যেতেই ঝুন্টি অবাক হয়ে বললে, কাকা, এখানে কেন এলে? ঢাকা যাব যে তোকে নিয়ে। ঢাকা কেন? তোর মামা বাড়ি, সেখানে তোকে রেখে আসবো, লেখাপড়া করবি, ভদ্রলোক হবি। না, আমি যাব না। সজোরে ঝুন্টি হাত ছাড়িয়ে ঘুরে দাঁড়ালো। সে কি রে? রতি স্নেহ ভরে তাকে কাছে টেনে এনে বললে, বেড়াতে যেতে তো তুই খুব ভালোই বাসিস। কি সুন্দর শহর, কত দোকান, কত খেলা। হোক গে, আমি যাব না। ঝুন্টি প্রবলভাবে আপত্তি জানিয়ে শক্ত হয়ে দাঁড়িয়ে পড়ল। রথি বেগতিক দেখে বললে, ও মা, বায়োস্কোপ দেখবি রে? সেই জন্যই তো তোকে নিয়ে যাচ্ছি, এখানে আর কেউ দেখেনি। ঝুন্টির শক্ত পা একটু নরম হলো। নড়ে চড়ে বললে, তবে কাকিমাকে আনলে না কেন? ওহ, কাকিকে নেব কেন? সেবার যে যাত্রা হয়েছিল, তোকে নিয়েছিল, ঘুম পাড়িয়ে রেখে কিরকম লুকিয়ে দেখে এলো। ঝুন্টির পা চলল এবার। ঠিক বলেছ, কাকামণি খুব জব্দ হবে এবার। ওর টানা চোখ খুশিতে ভরে গেল। বিনা ঝঞ্ঝাটে এবার ঝুন্টি লঞ্চে উঠল। শ্রীপুর থেকে ঢাকা মোটে 3 ঘন্টার রাস্তা। দেখতে দেখতে এসে গেল তারা। নদীর কাছাকাছি ওর মামা বাড়ি। মামা পোস্টমাস্টার। তার 2 মেয়ে সন্ধ্যা আর আরতি ঝুন্টিকে দেখে ভারী খুশি। ঝুন্টি তার কাকার শার্টের কোণ আঁকড়ে বিমর্ষ মুখে দাঁড়িয়ে রইল শক্ত হয়ে। মামিমা আদর করলেন, মামা টানলেন, কিন্তু তার মুঠি আলগা হলো না। রাত 12টায় একটা গহনার নৌকা ছাড়ে। ঝুন্টি ঘুমোলে রথি সেই নৌকাতে ফিরে এলো দেশে। পরের দিন সকালে উঠে ঝুন্টি কাকাকে দেখতে না পেয়ে বড়ই ব্যাকুল হয়ে উঠল। অবশেষে কাকার এই বিশ্বাসঘাতকতায় কাতর হয়ে কাঁদতে লাগলো। কিন্তু 1 দিন গেল, 2 দিন গেল, এই করে করে অনেক দিন পরেও যখন কাকা আর এলেন না, তখন সে একেবারেই শান্ত হয়ে গেল। সেই গণ্ডি ঘেরা ছোট্ট বাড়ি, হুকুম নেই বাইরে আসবার। রাস্তায় ঢাকাই মুসলমান ছেলেমেয়েরা খেলা করে, গান গেয়ে চলে যায়, বউ কাঠটা ঘুড়ি ওড়ায় আর আনন্দধ্বনি করে। জানালায় বসে তা দেখে দেখে ঝুন্টির শীত ভেঙে বেরিয়ে আসতে ইচ্ছা করে। সূর্যালোক যেন নিভে গেছে তার জীবন থেকে। বিকেলবেলা মামাতো বোনেরা নিজেরা সাজে, মুখে পাউডার দেয়, চোখে কাজল মাখে, কপালে দেয় কুমকুমের ফোঁটা, ঘুরিয়ে সুন্দর রঙের শাড়ি পরে, তারপর জুতো পায়ে দিয়ে তাকে নিয়ে বেড়াতে যায় নদীর ধারে। যেখান থেকে সব গহনার নৌকা ছাড়ে, লঞ্চ ছাড়ে, সেসব দেখায়, দেখিয়ে দেখিয়ে বলে, কিরে ঝুন্টি, যাবি নাকি? ওই দেখ শ্রীপুরের গহনা, ওই দেখ লঞ্চটা ছাড়ছে। ঝুন্টি শব্দ করে না। মন কেমন করে ওঠে, গলা বন্ধ হয়ে আসে। একদিন দুপুরবেলা মেয়েরা স্কুলে গেছে, মামা আপিসে, মামিমা ঘুমোচ্ছেন নাক ডাকিয়ে। এ জানালা ও জানালা করে করে হঠাৎ ঝুন্টির কি দুর্বুদ্ধি হলো, নিঃশব্দে একসময় দরজা খুলে বেরিয়ে এলো রাস্তায়। এদিক ওদিক তাকিয়ে তারপর সোজা একেবারে গহনা ঘাটে। একখানা নৌকা
গহনাঘাটে বাঁধা ছিল। গা ঢাকা দিয়ে আস্তে আস্তে সে উঠে এলো নৌকোতে। মাঝিরা সব খেতে গেছে পাড়ে। পেছনের গলুইতে কর্ণধার হয়ে বছর 10-এর এক ছোকরা বসেছিল। সে দেখতে পেয়ে বলে উঠল, এই তুমি কেন নৌকোয় চড়ছ? আমি যাব। ইস, গেলেই হলো, পয়সা আছে, বাড়ি গিয়ে দেব। দিও কিন্তু। খুব চালের মাথায় ছোকরা একবার জলের মধ্যে পা ডুবিয়ে গম্ভীর মুখে গান ধরল। আর ঝুন্টি সেই সুযোগে মাছিদের টাল করা বিছানা বোঁচকা ঠেলে তার পিছনে গিয়ে লুকিয়ে রইল। কিছুক্ষণের মধ্যেই ফিরে এলো মাঝিরা। আস্তে লোকজনে ভরে উঠল নৌকা। ভিড় বেশি হলো না। যদি বা কেউ আসে এই ভরসায় নৌকা খানিক দাঁড়িয়ে রইল। তারপর নৌকা যখন প্রায় ছাড়ে, তখন 21-22 বছরের চশমা পরা সুন্দর একটি ছেলে লাফ দিয়ে উঠে এলো নৌকায় এবং ছইয়ের তলায় না বসে একেবারে পিছনের দিকে, যেখানে মাঝিদের বোঁচকা পুটুলি রাখা আছে, সেখানে পিঠ করে বসল, ঝুন্টির একেবারে ঠিক নাকের সামনে। এতক্ষণ ঝুন্টির লুকিয়ে এসব দেখতে ভারী মজা লাগছিল। মনটা যেন ছাড়া পেয়েছে এতদিন পরে। কিন্তু বাক্স বিছানার একটু আধটু ছিদ্রপথে যে আলোটুকু হাওয়াটুকু তার জুটছিল, ওই ছেলেটির পিঠের অন্তরালে তা থেকে বঞ্চিত হয়ে ঝুন্টি ভয়ানক অসন্তুষ্ট হলো। প্রতি মুহূর্তে পাতলা পাঞ্জাবি ভেদ করে প্রচণ্ড এক চিমটি কাটার ইচ্ছে হতে লাগলো তার। তার উপর নৌকো ছাড়তেই ছেলেটা একটা সিগারেট ধরিয়ে আরাম করে টানতে লাগলো, আর যত ধোঁয়া কুণ্ডলি পাকিয়ে ঢুকতে লাগলো ঝুন্টির নাকে। ঝুন্টি অনেকক্ষণ এই অন্যায় সহ্য করলো। তারপর মরিয়া হয়ে সে মুখ বাড়ালো বাক্স বিছানা ঠেলে। গরমে সেদ্ধ হয়েছে এতক্ষণ, টুকটুক করছে গাল, বিন্দু বিন্দু ঘামে ভরা কপাল। হঠাৎ ছেলেটি চমকে মুখ ফিরিয়ে অবাক হয়ে গেল। চোখ লাল করে ঝুন্টি বললে, এই সিগারেট খাচ্ছ কেন? ছেলেটি ভয়ানক কৌতুক বোধ করল। বললে, তাতে তোমার কি? আমার বমি আসছে, এক্ষুনি ফেলো সিগারেট। একান্ত বাধ্য ছাত্রের মতো সে হাতের অর্ধদগ্ধ সিগারেট জলে ফেলে বললে, এই দেখো আমি কেমন তোমার কথা শুনলাম, তুমিও এখন নিশ্চয়ই আমার কথা শুনবে। ঝুন্টি জবাব না দিয়ে আবার মাথা ডোবালো কাঁথার পিছনে। এ কি, বাহ, মেয়েদের আবার গহনায় চড়তে আছে নাকি? তবে চড়েছ কেন? তাই জন্যেই তো লুকিয়ে আছি। লুকিয়ে তো তুমি শেষ পর্যন্ত থাকবে না, এক জায়গায় তো নামবেই। তাও তো বটে। ঝুন্টি এবার ভাবলো কথাটা। চিন্তিতভাবে বললে, তাহলে কি করি বলো তো? আমি তো বলি তুমি বেরিয়ে এসে এইখানে আমার পাশে বসো, সুন্দর হাওয়া আর কেমন পড়ন্ত রোদ। ঝুন্টি মুহূর্তে বোঁচকা পুটুলি ঠেলে সবেগে বেরিয়ে এলো বাইরে। সঙ্গে সঙ্গে মাঝি মাল্লা যাত্রীরা সবাই স্তম্ভিত হয়ে একযোগে তাকালো ওর দিকে। হেডমাছি একটু ভালো মানুষ গোছের জিজ্ঞেস করলো, তুমি কে গো দিদি? আমি ঝুন্টি, সহজ সরল গড়ায় ঝুন্টি বলল। তুমি একা এসেছো নাকি? কোথা থেকে এসেছো? নামবে কোথায়? নামবো শ্রীপুরে, কিন্তু কোথা থেকে এলাম তা আমি বলবো না। মাঝি হাসল। লুকিয়েছ বুঝি? যাত্রীদের মধ্যে একজন রসিকতা করে উঠল। বাহ, বেড়ে মেয়ে তো। হঠাৎ ছেলেটি চিৎকার করে উঠল, চোপড়াও, আরেকটি কথা বলবে তো মুন্ডু ছিঁড়ে ফেলবো। জনতার মধ্যে থেকে ঝাঁকড়া চুলওয়ালা ঘাড় লিকলিকে একটা ছোকরা রুখে উঠল, তুমি কে হে? এটি কি একা তোমার সম্পত্তি? ফের বদমাস। এবার ছেলেটি আস্তিন গুটিয়ে উঠে দাঁড়ালো, আর সঙ্গে সঙ্গে কে একজন বৃদ্ধ ফিসফিসিয়ে বলে উঠল, ওরে করছিস কি তোরা? ও যে আমাদের বড়বাবুর ছেলে অরুণ। সর্বনাশ! লিকলিকে ঘাড়ওয়ালা জিভ কেটে বসে পড়ল তক্ষুনি। মাঝি মাল্লারাও এবার সচকিত হলো।
মুহূর্তে মন্ত্রাবিষ্টের মতো শান্ত হয়ে গেল সকলের স্বর। হরিশবাবুর কোপে পড়ার চেয়ে যে কোনো রকম দুঃখই তারা বরণ করতে পারে। আর এই গহনার নৌকো যে শ্রীপুরের খাল বেয়ে চলতে পারে সে তো তাঁরই দয়ায়। প্রায় 12 আনা পথই যে তাদের এলাকা। হুমকি ছেড়ে মাঝি বলল, যাত্রী ভাই, তোমরা সব ভদ্রলোক না? ভদ্রলোকের কি এই ব্যবহার? তারপর একান্ত বিগলিতভাবে বড়বাবুর পুত্রের কাছে তারা মার্জনা ভিক্ষা করল। কিন্তু এত সব কাণ্ড যাকে নিয়ে, সে দিব্যি নিরুদ্বেগে অরুণের পাশে এসে বসল। বিষণ্ণ মুখে বলল, বাড়ি গেলে আমাকে বোধহয় কাকি বকবে, কিন্তু ওখানে থাকার চেয়ে কাকির একটু বকুনি খাওয়া অনেক ভালো। কোথায় ছিলে তুমি? ওই তো বড় পোস্ট অফিসের কাছে। আমার মামাকে চেনো না? তারই তো পোস্ট অফিস। অরুণ হেসে ফেলল। ও তাই নাকি? খুব গম্ভীরভাবে ঝুন্টি জবাব দিল। তোমার নাম বুঝি ঝুন্টি? না, ঝুন্টি ঝুন্টু কেবল কাকিমার জন্য, আমার জন্যে না। ঝুন্টি এবার চোখ বড় করে তাকালো ওর মুখের দিকে। হঠাৎ ভয়ানক ভালো লাগলো তার সে মুখ। তাকিয়ে রইল। কি দেখছো? অরুণ হেসে বলল। লজ্জিতভাবে ঝুন্টু চোখ নামিয়ে বললে, তুমি যদি নেহাতি চাও তবে ডাকতে পারো ঝুন্টু বলে। তাহলে আমাকে নিশ্চয়ই তোমার পছন্দ হয়েছে। ঝুন্টি সে কথার জবাব না দিয়ে বললে, আর আমি তোমাকে কি বলে ডাকবো? অরুণ। অরুণ, কিন্তু তুমি যে আমার বড়। কাকি বলেন যে বড়দের নাম নিয়ে ডাকতে নেই। তাহলে ডেকো না। বাহ, তা কি হয়? কিছু তো একটা ডাকতেই হবে। তা কেন, না ডেকেও বেশ কথা বলা যায়। কখনো যায় না। ঝুন্টি সবেগে প্রতিবাদ করল। নিশ্চয়ই যায়। অরুণ গলার স্বর যথাসম্ভব নিচু করে বললে, তোমার মা কি তোমার বাবাকে কিছু বলে ডাকেন? আমার বাবা নেই, কাকা আছেন। তাহলে তোমার কাকিমা তাকে কি বলে ডাকেন জানো? ধ্যাত। ঝুন্টির গালে হঠাৎ রক্ত নেমে এলো। লজ্জা সে জীবনে পায়নি। বিয়ের সম্বন্ধ তার বহু এসেছে। কাকি বলে দিয়েছেন এটা লজ্জার বিষয়, এ কথা কাউকে বলতে নেই। তাই সে বলে না। কিন্তু এই লজ্জা তার কোথায় লুকিয়েছিল? কাকা কাকিমার সম্বন্ধটা ঠিক যে অন্যান্য সম্পর্কের বাইরে, এটা সে বুঝেছিল, মেনেও নিয়েছিল। কিন্তু একজন মানুষের সঙ্গে তারও ঠিক সেই সম্বন্ধ হওয়া যে কেমন, তার একটা অস্পষ্ট অনুভূতি তার অপরিণত বালিকা চিত্তে হঠাৎ একটা নাড়া দিল। চুপ করে বসে রইল জলের দিকে তাকিয়ে। একটু পরে অরুণ বললে, কি হলো, রাগ নাকি? তুমি ওরকম যা তা বলো কেন? যা তা কি? এমনও তো হতে পারে যে তোমার কাকিমার সঙ্গে তোমার কাকার যা সম্পর্ক, আমার সঙ্গেও তোমার সেই সম্পর্ক হলো। ঝুন্টিকে চুপ করে থাকতে দেখে অরুণ বললে, আমার কথা তুমি বোঝোনি? বুঝেছি। কি বুঝেছ? বলবো না। বলো না। না, বলো না লক্ষ্মীটি। অরুণ ঝুন্টির হাতের উপর নিজের হাত রাখল। ঝুন্টি হঠাৎ এক ঝটকায় হাত ছাড়িয়ে নিয়ে বললে, বিয়ে আমি করবই না কোনোদিন। আমাকেও না? না। তাহলে তো ভারী মুশকিল দেখছি। দুষ্টু হাসিতে অরুণের সুন্দর মুখ ঝলমল করে উঠল। আর ঝুন্টি দারুণ বিচক্ষণের মতো বসে বসে চিন্তা করতে লাগলো, বিয়েতে অনুমতি দেবে কি না, এই বোধহয় তার সমস্যা। খানিক পরে ভয়ানক দুঃখের সুরে বললে, দেখো, কাকা আমাকে বায়োস্কোপ দেখাবেন বলে ঢাকা নিয়ে এলেন। তা তো দেখালেনই না, এদিকে মামা বাড়িতে ফেলে রেখে পালিয়ে গেলেন। মন টেকে আমার? তুমি বলো। না পারি বাইরে বেরোতে, না পারি দৌড়তে, না ঘুড়ি না লাট্টু। ওখানে আমাদের শ্রীপুরে আমি কত সুখে ছিলাম। সারাদিন ঘুরে বেরিয়েছি, কাঁচা আম খেয়েছি, কড়ি খেলেছি। আর এখানে কি বলবো তোমাকে, আমি মরে যেতুম আর দুদিন থাকলে।
দুপুরবেলা মামা থাকেন আপিসে, সন্ধ্যার আরতি দিত স্কুলেই যায়। এক মামিমা আর আমি। মামিমা ঘুমোতেই দৌড় খুলে বেরিয়ে এসেছি। ভালো করিনি? নিশ্চয়ই, তা নইলে আমি কি পেতাম তোমাকে? সেই তো। ঝুন্টি সায় পেয়ে একেবারে গলে গেল। একটুক্ষণ চুপ থেকে আবার বলল, আচ্ছা, তুমি সাঁতার জানো? নিশ্চয়ই। করকম জানো? আমি আমি ডুব সাঁতার জানি, মরা ভাসতে জানি, চিৎ সাঁতার জানি। শিখিয়েও দিতে পারি তোমাকে। তার কি করে হবে বলো? ভারী এক দুঃখের ভঙ্গি করে অরুণ বললে। তুমি তো মোটে আমার কথায় রাজিই হলে না। তা নইলে কি মজাটাই যে হতো। আমি তোমাকে যত খুশি ছবি দেখাতুম, আর তুমি আমাকে সাঁতার শেখাতে। অবাক হয়ে ভুরু কুঁচকে ঝুন্টি বললে, কি আবার রাজি হলাম না? বলে তক্ষুনি কি কথা মনে হলো, আর সঙ্গে সঙ্গে সাংঘাতিক জোরে অরুণের হাতের উপর এক চিমটি কাটল সে। অরুণ উহু বলে হাত বুলোতে লাগলো সেই জায়গায়, আর ঝুন্টি মুখ ফিরিয়ে বসলো তার উল্টো দিকে। সন্ধ্যা তখন উত্তীর্ণ। এদের গুনগুন কথায় ঈর্ষাকাতর যাত্রীরা অনেকেই ঘুমিয়ে পড়েছে। কেউ বসেছে গিয়ে ছইয়ের উপরে, কেউ বা মশা চাপড়াচ্ছে অধীরভাবে। কৃষ্ণপক্ষ, সাংঘাতিক অন্ধকার। মাঝিরা একটা কালি পড়া লণ্ঠন জ্বালিয়ে রাখলো অরুণের মুখের সামনে। একটু পরে অরুণ বললে, ও মাঝি, লণ্ঠন জ্বেলেছ কেন? খামোখাই তোমার তেল খরচা হচ্ছে। কর্তা নাকি অন্ধকারে রইবেন। অন্ধকার ভালো হে, এ আলো তুমি সরাও মুখের কাছ থেকে। মাল্লা হাঁকলো, ও মাঝি ভাই, লণ্ঠন নি কারো দরকার আছে? জিগাও তো। তারপর উত্তরের অপেক্ষা না করে লণ্ঠনটা যথাসম্ভব কমিয়ে এক কোণে রেখে দিল। আলো সরলে অরুণ ঝুন্টির হাত ছুঁয়ে বলল, ঘুমোবে? মাঝিদের তোরঙ্গে ইতিমধ্যেই সে মাথা এলিয়ে দিয়েছিল। অরুণ নিজের সুটকেস খুলে খান দুই ধুতি আর পাঞ্জাবি বার করে একটা তোয়ালে জড়িয়ে বালিশের মতো পাকিয়ে নিজে যথাসম্ভব কুঞ্চিত হয়ে বসে বললে, এই যে এখানে শো, ওখানে মাথা রেখো না, ভারী ময়লা। ঝুন্টি ভদ্রতা জানে না, ভূমিকা না করে হাত পা ছড়িয়ে শুলো। তারপর বলল, দেখো, কাকি বলেন আমার মাথায় নাকি যত রাজ্যের নোংরা, তাই জন্যে কারো বালিশে আমাকে মাথা রাখতেই দেন না। তা তোমার তো এসব পরবার কাপড়। অরুণ হেসে ফেলল, তোমার কাকি তো ভারী দুষ্টু। এমন সুন্দর পশমের মতো চুলে নাকি আবার ময়লা থাকে? কই দেখি। অরুণ ভয়ানক বেশি রকম নিচু হয়ে অন্ধকারে চুলের ময়লা পরীক্ষা করতে লাগলো হাত বুলিয়ে বুলিয়ে। আর ঝুন্টি আরামে গভীর ঘুমে অচেতন হয়ে পড়ল। রাত প্রায় 8:30টায় গহনা এসে পৌঁছল শ্রীপুরে। ত্রস্তে ঠেলা দিয়ে তুলল সে ঝুন্টিকে। তারপর বসের ঘাটে নৌকো রাখতে বলে নেমে পড়ল ঝুন্টির হাত ধরে। বসের ঘাট থেকে বড় জোর মিনিট 3 পথ ঝুন্টিদের বাড়ি। মাঝে একটা সাঁকো পার হতে হয়। গ্রাম এর মধ্যেই নিশুতি হয়ে গেছে। ঝুন্টি অন্ধকারকে ভারী ভয়। এত রাত্রে সে বাইরে বেরিয়েছে, এ অভিজ্ঞতা তারই প্রথম। ভয়ে সে অরুণের হাত আঁকড়ে রইল। ভয় করছে? যদি আমি না আসতাম কি হতো? রাম লক্ষ্মণ সীতা বলতো, তাহলে বুঝি ভয় থাকে না? তা এখন বলো না। তুমি তো আছো, আমি চলে যাই। ইস ইস, কি তুমি কি ভেবেছো আমি তোমার সঙ্গে তোমাদের বাড়ি পর্যন্ত যাব? যাবেই তো। অরুণ অন্ধকারে টর্চ জ্বালিয়ে পথ দেখতে দেখতে আসছিল। ওর কথা শুনে বাঁ হাতে ওকে কাছে জড়িয়ে এনে বলল, ভারী তো আহ্লাদি। তারপর টর্চ নিভিয়ে দিয়ে থমকে দাঁড়িয়ে পড়ে বলল, তুমি তো রথিবাবুর বাড়ি যাবে। ওই তো তোমাদের বাড়ি দেখা যাচ্ছে। তোমাকে বাড়ির কাছে দিয়েই আমি চলে যাব। তোমাকে দেবই না যেতে। অরুণ হাসল। বাড়ির দরজায় এসে দাঁড়াতেই ঝুন্টি অত্যন্ত উত্তেজিতভাবে দরজা ধাক্কাতে ধাক্কাতে বলল, কাকি, দৌড় খোলো, আমি ঝুন্টি। ঝপ করে দরজা খুলে গেল।
আর বাঘের মতো ঝাঁপিয়ে পড়ল ঝুন্টি কাকির বুকের ওপর। অভিমানে সে কেঁদে ফেলল। রথি তার মণিপুত্রকে দেখে থ হয়ে রইল খানিকক্ষণ। অরুণ বলল, ইনি একাই আসছিলেন? আমাদের দেশবাসীরা তেমন ভদ্র নয়, তাই আমাকে রাস্তায় এর ভার নিতে হলো। আচ্ছা, আজ আসি। পা বাড়াতেই রথি অত্যন্ত কৃতজ্ঞভাবে ওর দুহাত জড়িয়ে ধরল। কথা বলতে পারলে না। ব্যাপারটা তার বোধগম্য হয়েছিল সঙ্গে সঙ্গেই। হরিশবাবুর একমাত্র পুত্র এই অরুণ কুমার, কলকাতা বিশ্ববিদ্যালয়ের উজ্জ্বল রত্ন। 21 বছর বয়স, MA পড়ছে। বাপের স্নেহের অন্ত নেই এই সন্তানের প্রতি। মুক্ত হস্তে তিনি টাকা খরচ করেন মনের আনন্দে। গ্রীষ্মের ছুটিতে তা আসবার কথা। মা বাবা পথ চেয়ে দিন গুনছেন। পথ চলতে চলতে অরুণের মাথায় অনেক চিন্তা ভিড় করে এলো। কথা ছিল আসবার আগে টেলিগ্রাম করে আসবে। প্রতিবারই তার মা বাবা কথা লেখেন, প্রতিবারই সে এর ব্যতিক্রম করে থাকে। কেননা সে আসছে এই যে একটা ঢাকঢোল আর বিশেষ ব্যবস্থা, এটা তার বড়ই খারাপ লাগে। ঢাকা এসেছে সে 3 দিন আগে বন্ধুর বাড়ি। এর আগে কখনো এমন জনগণে মিশে সে গহনার নৌকোর যাত্রী হয়ে আসেনি। এবার নেহাতি একটা শখে সে উঠে এসেছিল, কিন্তু যোগাযোগের কথাটা ভেবে অরুণের তরুণ হৃদয় আবেশে মুগ্ধ হয়ে গেল। বাড়ি পৌঁছতেই মা বাবা অবাক হয়ে গেলেন। ভৎসনা করলেন খবর না দিয়ে আসবার জন্য। অরুণ হাসি মুখে অপরাধ স্বীকার করে মাকে আদর করল। কথাবার্তায় খেতে টেতে অনেক রাত হয়ে গেল। শুতে যখন গেল তখন রাত প্রায় 12টা। কিন্তু শুতে গিয়ে অরুণের আর ঘুম এলো না। কি এক মধুরতায় সমস্ত মন আচ্ছন্ন হয়ে রইল। পরদিন সকালবেলা ঘুম ভাঙতে তার অনেক দেরি হয়ে গেল। রোদ বেশ চড়ে উঠেছে। চা খাচ্ছিল বসে, এমন সময় পুজো সেরে মা এলেন ঘরে। হ্যাঁ রে অরু, এসব কি শুনছি? কালকে নাকি তুই গহনার নৌকোর ম্যানেজার বাবুর ভাইজিকে নিয়ে এসেছিস? সকালবেলা উঠে তো আর কান পাততে পারছি নে। কেন বলো তো? যা তা বলছে লোকেরা। মেয়েটাও যা হয়েছে। কেন, মেয়েটা তো বেশ ভালোই। তুই বলিস ভালো? ও দস্যি মেয়ে কখনো ভালো হয়? অরুণ হাসল। মা বললেন, মেয়েটাকে আমি দেখেছি একবার, দেখতে কিন্তু ভারী মিষ্টি। কিন্তু মা বাপ নেই, শাসন নেই, একেবারে বুনো হয়ে গেছে। তুমি এনে মানুষ করো না। মরণ দশা। শুনেছি ম্যানেজার বাবুর স্ত্রী নাকি ও নয়নের মণি, তাই জন্যেই তো আহ্লাদে আহ্লাদে অমন হয়েছে। তবে তো একটু শাসন দরকার। আমি তো ভাবছি তার ভারটা তোমাকেই নিতে বলবো। চকিতে মা চোখ তুলে তাকালেন ছেলের দিকে। একটু পরেই প্রসঙ্গ পরিবর্তন করে বললেন, খোকা, আমি ভাবছি এবার তোকে যেমন করে পারি বিয়ে করাবই। আর তোর অমত শুনবো না। ভালোই তো, অরুণ হাসল। তবে তুই বিয়েতে রাজি হচ্ছিস? মেয়ে দেখবি? মেয়ে তো দেখেছি। কাকে দেখেছিস? কেন, সেই দস্যি মেয়েকে যাকে শাসন করবার ভার নেবে তুমি? মা খানিকক্ষণ কথা বললেন না। ভালো করে ছেলেকে নিরীক্ষণ করতে লাগলেন তীক্ষ্ণ দৃষ্টিতে। তার ছেলের মন, সে মন যা গ্রহণ করে তাতে তার বিশ্বাস ছিল। সেদিনই বিকেলবেলা তিনি দাসীকে দিয়ে খবর পাঠালেন, কাছারিতে ম্যানেজার যেন যাবার আগে অবশ্য তার সঙ্গে একবার দেখা করে যান। রথি ব্যস্ত হয়ে তক্ষুনি উঠে দাঁড়ালো। বুক কাঁপতে লাগলো তার। সে জানে যে সামাজিক অপরাধে তার কন্যা অপরাধী, এর শাস্তি অবধারিত। কাছারিতে আসতেই আজ তার ভয় করছিল, কিন্তু ভাগ্যক্রমে হরিশবাবু আজ বিশেষ প্রয়োজনে গ্রামান্তরে গেছেন। রাত্রের আগে বাড়ি ফিরবেন না। কিন্তু অন্দর থেকেও যে আগুন জ্বলে উঠবে এটা সে ভাবেনি। মনে মনে নিজের সপক্ষে সে জবাব ঠিক করতে করতে কুণ্ঠিত পদে দাসীর সঙ্গে অন্দরে এসে দাঁড়ালো। ঘরের দরজার কাছে আসতেই অরুণের মা মাথার কাপড় ঈষৎ টেনে দিলেন। মৃদুস্বরে বললেন, আসুন ভিতরে। রথি ভিতরে এসে বসতেই
তিনি দাসীকে ইঙ্গিত করলেন। দাসী সরে গেলে বললেন, ম্যানেজার বাবু, বিশেষ প্রয়োজনেই আপনাকে ডেকেছি। শুনেছি আপনার একটি পিতৃমাতৃহারা ভাইজি আছে। তাকে নিয়ে পাড়ায় নানা রকম জনরব শুনি। মেয়েটিকে আমি একবার দেখতে চাই। অবশ্যই নিয়ে আসব। রথি বিনয়ে লজ্জায় হাতে হাত ঘষতে লাগলো। তারপর একটু সামলে নিয়ে বললে, আপনি হয়তো কালকের ঘটনা শুনেছেন। অরুণবাবুর দয়ায় আমার মেয়ে আমি ফিরে পেয়েছি। সে ঋণ আমি সমস্ত জীবন শোধ করতে পারবো না। হ্যাঁ, আমি শুনেছি সে কথা। আপনি পারলে আজকেই একবার নিয়ে আসবেন তাকে। অবশ্যই, আপনার আদেশ আমার শিরোধার্য। রথি নমস্কার জানিয়ে বিদায় নিয়ে বাড়ি এলো। বাড়ি এসে দেখল উষা ট্রাঙ্ক গোছাচ্ছে, আর ঝুন্টি অত্যন্ত মনোযোগ সহকারে দেখছে। রথি উৎফুল্ল মুখে এসে বলল, উষা, ব্যাপার কি বুঝলাম না। জমিদার গিন্নি একবার ঝুন্টিকে দেখতে চেয়েছেন। সুন্দর করে সাজিয়ে দাও তো, আমি চা খেয়েই নিয়ে যাব। উষা বিমর্ষ মুখে বলল, দেখো, আজকে আমাদের খাবার জল রিজার্ভ ট্যাঙ্ক থেকে আনতে দেয়নি। ও জল আমরা ছুঁতে পারবো না। আমি তো কালই চলে যাচ্ছি ঝুন্টিকে নিয়ে, কিন্তু তোমাকে ওরা কি করবে কে জানে। তুমি কিচ্ছু ভেবো না। তোমার বাপের বাড়ি পাঠিয়ে আমি একবার এদের দেখে নেব। তুমি চটপট ওঠো তো। বাক্সের ডালা বন্ধ করে উষা উঠে দাঁড়ালো। ঝুন্টিকে নিয়ে বেরুতে বেরুতে সন্ধ্যা লেগে গেল। জমিদার বাড়ির দেউড়িতে ঢুকতেই দেখা হয়ে গেল অরুণের সঙ্গে। আরে, আপনারা যে! অরুণ বিস্মিত হয়ে গেল, আর চোখে তাকালো ঝুন্টির দিকে। রথি বলল, বেরুচ্ছেন নাকি? আপনার মা একবার আসতে বলেছিলেন। অরুণ ঠোঁট কামড়ালো এবার। মাকে সে জানে। বলল, না, এই একটু ঘোরাঘুরি করছিলাম। চলুন আপনারা। তাদের বসিয়ে অরুণ তার মাকে ডেকে নিয়ে এলো। মা এসেই হাত বাড়ালেন ঝুন্টির দিকে। এসো তো মা। কাকার শিক্ষা মতো ঝুন্টি এগিয়ে গেল কাছে। প্রণামও করল লক্ষ্মী মেয়ের মতো। মা বললেন, ও মা, এ তো দেখছি বেশ লক্ষ্মী মেয়ে। এসো তো আমার সঙ্গে একটু। অরুণের দিকে তাকিয়ে বললেন, অরুণ, তুমি একটু কথা বলো ম্যানেজার বাবুর সঙ্গে, আমি আসছি। অরুণ বুঝল মা এবার নাড়ি টেপা ডাক্তারি করবেন। ছেলের পছন্দের যাচাই আর কি। মনে মনে প্রার্থনা করল পরীক্ষায় যেন ঝুন্টি উত্তীর্ণ হয়। মাকে জয় করাই সব। বাবা যে অন্দরে একান্তই মার ছায়া, একথা সে জানে। ঝুন্টিকে নিয়ে অনেকক্ষণ পরে মা ফিরে এলেন প্রফুল্ল মুখে। তারপর এলো খাবার এবং আদর আপ্যায়নে রথিকে অভিভূত করে ফেলে অবশেষে বললেন, ম্যানেজার বাবু, আমার ছেলেটির কাছে তো আপনি ঋণী। ঋণ শোধ করবার একটা উপায় আছে। আপনার মেয়েটি আমাদের দিন। সে কি? রথি প্রথমটা বুঝতেই পারল না কথাটা। বিস্ময়ে আনন্দে স্তব্ধ হয়ে তাকিয়ে রইল অরুণের মার দিকে। অরুণের মা বললেন, বেশ মেয়ে আপনার। আমার তো মেয়ে নেই, আপনারও ছেলে নেই। অরুণের মা অত্যন্ত সহজভাবে বললেন। অরুণ মার ঔদার্যে মুগ্ধ হয়ে গেল। ইতিমধ্যে একটা কাণ্ড ঘটে গেল। অরুণের মার একটা বেজি ছিল। কোথা থেকে সেটা ছাড়া পেয়ে পিলপিল করে এসে লাফ দিয়ে উঠল গিন্নির কোলে। আর মুহূর্তে ঝুন্টি কাকা কাকিমার সমস্ত শিক্ষা ভুলে আনন্দে হাততালি দিয়ে ঝাঁপিয়ে পড়ল ওটা ধরবার জন্যে। বেজিটা ভয় পেয়ে তক্ষুনি নেমে ছুটল ভিতরের দিকে। সঙ্গে সঙ্গে ঝুন্টিও বিদ্যুৎ বেগে ছুটল তার পিছন পিছন। রথির মুখে দুর্ভাবনার ছায়া নামল, আর অরুণের মার মুখ ভরে গেল আনন্দে। এই দাপাদাপি তিনি কতকাল ভুলে আছেন। ছেলে তার অকালপক্ষ, মনেই পড়ে না কবে সে এমন করে সে ছুটোপুটি করেছিল। সস্নেহে বললেন, পাগলি। অরুণ এবার লজ্জা ত্যাগ করে উঠে দাঁড়ালো। আমি দেখি গে মা, ওটা আবার কামড়ে না দেয়। ঘরে ঢুকেই সে ছুটন্ত ঝুন্টিকে খপ করে ধরে ফেললে। সঙ্গে সঙ্গে ঝুন্টি এক হাত জিভ বের করে
ভয়ানক অপরাধীর মতো বললে, এ মা, কি হবে? কি হলো? একদম ভুলে গিয়েছিলাম, কাকি বলে দিয়েছেন এখানে এসে লজ্জা করতে। কি আর হবে, কিন্তু আমাদের পুকুর দেখেছ? এবার আমাকে সাঁতার শেখাবে তো? ধ্যাত, জুনটি মুহূর্তে লাল হয়ে উঠল। শোনো, অরুণ ওকে হাত ধরে টেনে যথাসম্ভব কাছে এনে বললে, তুমি খুশি হয়েছ? না বলো, বলতেই হবে। ঝুনটি সলজ্জ মুখ সে তুলে ধরল। ও ঘর থেকে মা ডাকলেন, ওরে তোরা করছিস কি? ম্যানেজার বাবু যে এখন যাবেন। ধন্যবাদ। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন। ডান দিকের বেল আইকনটি প্রেস করুন।